হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো আজকের ভিডিওতে মেনলি আলোচনা করে দেবো কালকে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মেন্স টিমের ম্যাচ আছে ওমানের সাথে, কাফা নেশনস কাপের থার্ড প্লেসের জন্য ম্যাচটি, সেটা নিয়ে এছাড়াও সুপার কাপ নিয়ে বেশ কিছু আপডেট উঠে আসে, সেই নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করে দেবো। তো খুব বেশি দেরি করে না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তবে তার আগে প্রথমেই বলা যাক, পরশু দিন আমাদের আন্ডার 23 টিমের ম্যাচ ছিল কাতারের সাথে, যেটা এক প্রকার আরব ফুটবল ফেডারেশন দ্বারা ইন্ডিয়াকে হারানো হলো। কারণ আমাদের এশিয়াতে দু রকমের টিম আছে, একটা টিম যারা হচ্ছে জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, যারা নিজেদের দমে খেলে একটা ভালো র্যাঙ্ক তৈরি করার চেষ্টা করে। তারপর আসে তেলের দেশের দেশগুলো, যারা ফুটবলের জন্য অগাধ পয়সা ঢালছে, এক প্রকার বলতে গেলে এএফসিকে কিনেই নিচ্ছে, কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে তারা তেমন কিছু করতে পারছে না। সেই জন্য শেষ পর্যন্ত তাদেরকে রেফারি কিনতে হয়, সে ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচটাই হোক বা আগের দিনের ম্যাচটা। যে ম্যাচটিতে প্রথমে কাতার 1 গোলে এগিয়ে যাওয়ার পরেও সেকেন্ড হাফে বলতে গেলে ইন্ডিয়া যেভাবে কামব্যাক দিয়েছিল, সেটা কাতার স্বপ্নতেও ভেবে উঠতে পারেনি। মোহাম্মদ সোহেলের এক প্রকার দুর্দান্ত গোল, এই নিয়ে দ্বিতীয় গোল হয়ে গেল। আগেরটা হয়েছিল বাহারিনের সাথে, যেখানে এক প্রকার কাটিং কাট আউট করে সুন্দর একটা গোল করেছিল, সেটা তো স্বপ্নে লেগেই থাকবে। আর একটা আগের দিনের ম্যাচের জাম্পের হাইটটা আপনারা খালি দেখুন, সেখান থেকে একটা দুর্ধর্ষ ফিনিশ। এই মোহাম্মদ সোহেল হয়তো ফিউচারে ইন্ডিয়ার স্টার হতে চলেছে। এই প্লেয়ারটিকে আমি 1 থেকে 2 বছরের মধ্যে অবশ্যই ইন্ডিয়ান সিনিয়র টিমে দেখতে চাই। এইভাবে ইন্ডিয়া একা ফিরেছিল, তারপর সত্যি বলতে কাতার মনে হচ্ছিল না যে কোনোভাবে গোল করতে পারো। অপর দিকে ইন্ডিয়া অ্যাটাকের পর অ্যাটাক তুলে নিয়ে যাচ্ছিল, মোমেন্টামটা পুরোপুরি ইন্ডিয়ার কাছেই ছিল। তারপর ওই যে এলো কাতারের রেফারি, আগেরবারও যেমন হয়েছিল এবারও তাই, মানে দেখেই মনে হচ্ছিল যে কখন রেড কার্ডটা বার করবে। পেনাল্টির সামনে এক প্রকার প্লেয়ারটা বলতে গেলে সাঁতার কাটার যে ডাইভ হয় না, ডাইভ মারলো উল্টে, পারামবীর সিংও ওই জন্যই পড়ে গেল। আমাদের আইএসএলে কী হয়, যে পড়ে যায় তাকে উল্টে ইয়েলো কার্ড দেখানো হয়, এখানে পারামবীর সিংয়ের ডাইরেক্ট রেড কার্ড। আগে একটা ইয়েলো কার্ড ছিল, দ্বিতীয়বার কোনো ইয়েলো কার্ড দেখানোর প্রশ্ন নেই, ডাইরেক্ট রেড কার্ড। এইভাবে হয়ে গেল, এইভাবে পেনাল্টি দিল, দেন ওরা 2-1 এগিয়ে যায়। দেন তারপরে সবথেকে স্পেশালি আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, 10 মানে ইন্ডিয়া হয়ে যাওয়ার পরও সবাই ভাবতে পারে যে ইন্ডিয়া হয়তো ফেল করে যাবে, আরও গোল খেয়ে যাবে, কিন্তু তারপরে ইন্ডিয়া দিয়েছিল দুর্ধর্ষ কামব্যাক, যেখানে প্রায় আধ ঘন্টার খেলা তখনও বেঁচে ছিল। সেখানে ইন্ডিয়া অনেক ট্রাই করেছিল, যেখানে অনেক অ্যাটাকের পর অ্যাটাক তুলে এনেছিল ইন্ডিয়া। আর আপনারা কি এটা লক্ষ্য করেছেন যে কালকের ম্যাচের পজিশন কাতারের থেকে আমাদের কাছে বেশি ছিল, 51%, যেটা বলতে গেলে আমাদের কাছে স্বপ্নই। সো এইভাবে কালকে একটা ড্র করা ম্যাচ আমাদের হারানো হয়েছে। পরবর্তী ম্যাচটি আছে অবশ্যই বুননেইর সাথে, সেই ম্যাচটা জিততে গেলে আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে প্রায় ধরে রাখুন 6 গোলের মার্জিনে জিততে হবে। আর বুননেই যেহেতু অতটা শক্তিশালী দল না, সেটা আমরা বুঝতেই পারছি, কারণ বাহারিনও আগের দিন তাদের আই থিঙ্ক 8 গোল মেরেছে। আর যতদূর সম্ভব এখানে হেড টু হেডের রেকর্ড দেখা হবে না। তো আমাদের আন্ডার 23 টিম যেটা আজ অব্দি করতে পারেনি, এবারের সুযোগ আছে। দেখা যাক, যদি লাস্ট ম্যাচে কোনোভাবে যেভাবে খেলছে, আশা তো রাখাই যায় যে অন্তত ভালো গোলের একটা ব্যবধানে জেতা সম্ভব। আর এই টিমটার থেকে আশা করাই যায়। এরপর আসি, আগামীকাল আমাদের ইন্ডিয়ান মেন্স ন্যাশনাল টিম খেলতে চলেছে ওমানের সাথে থার্ড প্লেসের ম্যাচ। ওমানও উজবেকিস্তানের সাথে একে ড্র করে এই ম্যাচটিতে এসেছে। এই ম্যাচটি যে জিতবে সে পাবে থার্ড প্লেস, সে যে হারবে সে পাবে ফোর্থ প্লেস। ইন্ডিয়ার কাছে এই ম্যাচে সন্দেশ জিঙ্গান ছাড়া এগেন স্টার্ট করতে চলেছে। আমি চাইবো পরের ম্যাচে আগের দিনে যে অ্যাটাকের অনেক ভুল ভ্রান্তি হয়েছিল, সেগুলি যেন ভুলে গিয়ে কিছু নতুনভাবে খালিদ জামিল ট্রাই করে। কারণ ইরফান এডওয়ার্ডের খেলা তো আগের দিন আমরা দেখেইছিলাম। এছাড়াও এবারের ম্যাচে কি লালজিন দুয়ানা ছান থেকে চান্স দেওয়া যেতে পারে? আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানান। ডিফেন্স লাইন আমার যা মনে হয় একই থাকবে, ডিফেন্সে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হলে অ্যাটাকেই মেনলি পরিবর্তনগুলো হবে, যেখানে অ্যাটাকে হয়তো সেমভাবে জিতি নেমেশ, তার সাথে আশিক কুরিনিয়ান বা বিক্রম প্রতাপ সিংকেও খেলানো যেতে পারে। মিডিলে মাহেশ নারায়ণ সিং, এবং অ্যাটাকার হিসাবে আমি তো ছাং থেকেই দেখতে চাই পরের ম্যাচ। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। এবার সব শেষ ম্যাচ, তার আগে আরেকটা কথা বলে দিই, এই যে আগের দিন ইন্ডিয়ান আন্ডার 23 টিম হেরেছে, এই জন্য মেহতাব সিং একটি পোস্ট করেছে, সেখানে স্পষ্টভাবে লেখা আছে এই নিয়ে দ্বিতীয়বার হয়ে গেল যে রেফারির দ্বারা আমরা হারছি, সেটা আমরা এই পোস্টে দেখতেই পাচ্ছি। মেহতাব সিংকে নিয়ে আরেকটা কথা বলে দিই, রিসেন্টলি ট্রান্সফার মার্কেট থেকে একটা রিপোর্ট বার করা হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে মেহতাব সিংয়ের জন্য মোহনবাগান পে করেছে 2.5 করোড় টাকা। অর্থাৎ মোহনবাগান দ্বিতীয় সবথেকে বেশি ট্রান্সফার ফি দিয়েছে মেহতাব সিংয়ের জন্য। সবথেকে বেশি দিয়েছিল আনুরুদ্ধ থাপার জন্য, যেটা ছিল 3 কোটি টাকা। তো আপনাদের কি মনে হয়, এই ট্রান্সফার ফিটা কি বেশি হয়ে গেল নাকি আইএসএলের নিরিখে ঠিকই আছে? অবশ্যই কমেন্টে জানান। এরপর সুপার কাপের আপডেটে আসলে, আমি আগেই বলেছিলাম সেপ্টেম্বরে কোনো মতেই সুপার কাপ করা সম্ভব নয়। সেই মতোই এখন যা খবর আসছে, অক্টোবরের 25 থেকে নভেম্বরের 22 তারিখ অবধি হতে পারে সুপার কাপ। যদিও এখন অবধি কটা টিম খেলবে, কিরকম কী শিডিউল হবে, সেটাও কিছু বেরোয়নি। এবং এর মধ্যে উল্লেখ করে দেওয়া ভালো, এর মাঝে ইন্ডিয়ান ন্যাশনাল টিমেরও কয়েকটি ফিফা শিডিউল আছে, যেখানে ইন্ডিয়া আই থিঙ্ক বাংলাদেশের সাথে কয়েকটা ম্যাচ খেলবে। অর্থাৎ সুপার কাপের মাঝে হয়তো কয়েকদিনের ব্রেক দেখা যেতে পারে, 3-4 দিনের পর। তবে এটা হয়তো টিমগুলোর জন্য
জন্য খারাপ হতে পারে, কারণ ধরুন টিমগুলো একটা ভালো মোমেন্টামের মধ্যে আছে, কিন্তু তাদের মোমেন্টামটা একেবারে ব্রেক হয়ে যেতে পারে এর জন্য। এবার শেষমেশ মোহনবাগানের আপডেটে এলে মোহনবাগানকে নিয়ে যদিও তেমন কিছু আপডেট নেই, যদিও একটা সুখবর পাওয়া যাচ্ছে যে ম্যাকলারেন ফাইনালি বল নিয়ে অনুশীলন শুরু করেছে, কিন্তু আনুর থাপা এখনও সাইড লাইনেই আছে। অন্যদিকে রবশন রবিনকেও ভালো ছন্দে দেখা যাচ্ছে। আগামীকালের 9 তারিখের যে ম্যাচটি আছে এফসি গোয়ার সাথে, সেই ম্যাচে অ্যাকচুয়ালি কোচ মলিনা সবাইকে ট্রাই করে দেখতে পাবে এবং তারপর কোচ মলিনা একটা ভালো স্টার্টিং 11-এর ফরমেশন পেতে পারে। আমি স্টার্টিং 11-এর ফরমেশনে একটা ভিডিও বানিয়েছি, ওটা আপনারা দেখলে দেখতে পারেন, আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন। আর একটা কথা, 16 তারিখের ম্যাচের টিকিট যদি আপনারা এখনও অবধি না কেটে থাকেন, তো পাশে দেওয়া কিউআর থেকে অবশ্যই টিকিটটা কেটে নিন। আমাদের সাপোর্টই হয়তো মোহনবাগানকে জেতাতে চলেছে 16 তারিখের ম্যাচটি। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।